Hello viewers, World Asthma Day is celebrated every year and it comes every year with a theme. This year, World Asthma Day theme is Uncovering Asthma Misconceptions. Now, World Asthma Day is basically a global initiative program which is a World Health Organization collaborative organized in 1993. So today we have Dr. Sharup Pal, Consultant Critical Care and Pulmonology, and myself, Namaskar. Dr. Saptaparni Gupta, Medical Officer at Narayana Multispeciality Hospital, Jasher Road. Welcome, sir. It's good to have you here today. Why do we celebrate World Asthma Day? যে কোনো ডে সেলিব্রেশনের পেছনে একটাই উদ্দেশ্য, যাতে সেই দিনটাকে আমরা দেখে নিয়ে সেই দিনটার উপর বেস করে যাতে আমরা আমাদের যে সেই দিনের যে তাৎপর্য, সেই তাৎপর্য বা সিগনিফিক্যান্সটাকে যাতে আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি। যেমন এই যে ওয়ার্ল্ড অ্যাজমা ডে এবার আপনারা শুনলেন যে ডক্টর সপ্তপর্ণি বললেন যে এবারের আমাদের স্লোগান কি, আনকভারিং অফ অ্যাজমা মিসকনসেপশন। তার মানে হচ্ছে আমাদের যে অ্যাজমা নিয়ে যে সমস্ত মিসকনসেপশন আছে, যেমন অনেকেই আমাদের চেম্বারে প্রশ্ন করে, স্যার আমার অ্যাজমা হয়েছে, এটা আমার ছোঁয়াচে রোগ না তো, আমার থেকে আমার বাচ্চার হয়ে যাবে না তো? এটা কিন্তু কোনো ছোঁয়াচে রোগ নয়, এটা অ্যাকচুয়ালি 60 to 70% ক্ষেত্রে এটা জিন ঘটিত রোগ। তো এই টাইপের যে মিসকনসেপশনগুলো আছে বা ঝাড়ফুঁকের মাধ্যমে গ্রামের দিকে আমাদের বিশেষ করে আমাদের ইন্ডিয়াতে যেগুলো দেখা যায়, ঝাড়ফুঁকের মাধ্যমে অ্যাজমা সারিয়ে দেওয়া যায় বা স্বপ্নের ওষুধের মাধ্যমে সারিয়ে দেওয়া যায়, সেগুলো ঠিক নয়। সো এই জন্যই আমাদের এই স্লোগান এবারের আনকভারিং অফ অ্যাজমা মিসকনসেপশনস। আচ্ছা, অ্যাজমা রোগটা আমরা বলতে কি বুঝি? অ্যাজমা রোগ অ্যাকচুয়ালি একটা আমাদের বাংলাতে এটা বলা হয় হাঁপানি রোগ। চিরাচরিত আমাদের পুরো প্রাচীন সময় থেকে শুনে আসা হচ্ছে একটা হাঁপানি রোগ। এটাতে কী হয়, আমাদের যে এয়ারওয়ে ইনফ্লামেশন বলতে যে আমাদের যে ফুসফুসের যে কী বলবো শ্বাসনালী যেগুলো, সেই শ্বাসনালীগুলো ইনফ্লেমড হয়। ইনফ্লেমড মানে হচ্ছে যেমন ধরুন আপনার বাইরে হাতের উপর একটা ফোড়া হলো, হ্যাঁ, সেটাকেও একটা ইনফ্লামেশন বলে। এই টাইপের একটা ইনফ্লামেশন হয়, অ্যান্ড যেটা কিনা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইট ইজ রিভার্সিবল অর্থাৎ আপনি যদি ঠিকঠাক ট্রিটমেন্ট করেন এটা ভালো রেসপন্স করে, ট্রিটমেন্টে ভালো রেসপন্স করে। অ্যান্ড এটা কিছু ট্রিগার আছে বা স্টিমুলাই আছে, যেগুলো সেই ট্রিগারের উপর যে বেস করে হচ্ছে এগুলো এক্সাজারবেশন হয়, অ্যাজমা এক্সাজারবেশন হয়। যেমন আচ্ছা, কি মানে আমরা অ্যাজমা যাদের রোগীদের আছে কি দেখে আমরা বুঝবো যে পেশেন্টটা অ্যাজমাটিক, মানে কি উপসর্গ হতে পারে? সেই উপসর্গ মেইনলি যেটা হয় সিমটমস, যেটা ডিসনিয়া মানে শ্বাসকষ্ট, একটা কাশি নিয়ে আসে, অ্যান্ড তার সাথে একটা হুইজ মানে সাঁই করে শব্দ বুকের মধ্যে একটা হয়। কিন্তু এটা সবসময় কিন্তু হয় না, অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম যেটা সিজনাল ভেরিয়েশন হয়। সিজনাল ভেরিয়েশন বলতে কারো ঠান্ডায় কি বেশি ঠান্ডাতে হওয়ার চান্সেসটা বেশি থাকে। এছাড়া অনেক সময় দেখা যায় যে গরমকালেও কারো ক্ষেত্রে বেশি হয়, বা কোনো অ্যালার্জেন্স যাদের হয়তো ফুলের পরাগে তার হচ্ছে অ্যালার্জেন্স হিসেবে কাজ করছে, সেটাতে এক্সপোজড হলেও তার হাঁপানি বা শ্বাসকষ্টটা সেটা বেড়ে গেল। আচ্ছা, আমরা এই অ্যাজমা রোগটির রিস্ক ফ্যাক্টরসগুলো কি বলতে পারবো? রিস্ক ফ্যাক্টর বলতে বেসিক্যালি এটা অ্যাজমাটা দুরকমভাবে ভাগ করা, একটা অ্যাটোপিক অ্যান্ড নন অ্যাটোপিক। অ্যাটোপিক অ্যাজমা কাদেরকে বলা হয়, যদি কোনো পেশেন্ট কোনো কিছুতে কোনো অ্যালার্জেন বলতে হচ্ছে কোনো, যেমন আমি বললাম ফুলের পরাগরেণু বা হচ্ছে ডাস্ট বা স্মোকিং, এগুলোতে যদি সে এক্সপোজড হয় তখন দেখা যায় যে তার হচ্ছে শ্বাসকষ্টটা বেড়ে গেল। এই অ্যাটোপিক অ্যাজমা ইন্ডিভিজুয়ালস যারা, ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাটোপিক ইন্ডিভিজুয়ালসদের ক্ষেত্রে দেখা যায় যারা কিনা এক্সপোজ টু দিস টাইপ অফ কমন অ্যালার্জেন, সেই কমন অ্যালার্জেনে যদি তারা এক্সপোজড হয় তখন তাদের হাঁপানি রোগটা বাড়ে বা সেটা প্রেসিপিটেট করে। অ্যান্ড আরেক টাইপের আছে যেটা কিনা নন অ্যাটোপিক ইন্ডিভিজুয়ালস, মানে তাদের এই টাইপের কোনো হিস্ট্রি নেই, বাট এয়ারওয়ে ইনফ্লামেশন অন্য কোনো কারণের জন্য হলো, তাকে বলে নন অ্যাটোপিক, সেটাতেও বাড়তে পারে। আচ্ছা, এই করোনা ভাইরাস যখন পেশেন্ট চেম্বারে দেখা হয়, সবাই করোনা ভাইরাস নিয়ে এত চিন্তিত, তো অ্যাজমা পেশেন্টের করোনা ভাইরাসের সাথে সম্পর্কটা কি? মানে তারা কতটা কি প্রিকশনস নিয়ে থাকবে বা কতটা হাই চান্সেস অফ দেম গেটিং অ্যাফেক্টেড? অ্যাকচুয়ালি প্রথম দিকে যখন করোনা ভাইরাসটা অ্যাকচুয়ালি নতুন, করোনা ভাইরাস অ্যাকচুয়ালি নতুন, এই যে SARS-CoV-2 এটাই হচ্ছে নতুন, এই যে ভেরিয়েন্ট করোনা ভাইরাসের ভেরিয়েন্ট এটা নতুন। অ্যান্ড এটা আমরা বলতে গেলে আমরা বেশি দিন এর সম্বন্ধে খুব একটা জানি না, প্রায় এটা 1.5 বছর মতো বয়স হলো এই করোনা ভাইরাসের। এটা যেটা মেনলি CDC মানে হচ্ছে আমাদের সেন্ট্রাল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, যে প্রথমে বলছিলেন যে যারা অ্যাজমাটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে, মডারেট টু সিভিয়ার যারা অ্যাজমা তাদের ক্ষেত্রে করোনা ভাইরাস হলে অ্যাফেক্টেড হলে তার ক্ষেত্রে এই কোভিড নিউমোনিয়া হওয়ার চান্সেস বেশি থাকে, প্রেসিপিটেট বেশি করে। কিন্তু রিসেন্ট যে ডেটাগুলো পাওয়া যাচ্ছে সেই ডেটাতে কিন্তু এটা সাপোর্ট করছে না।
সো আমাদের এটা কিন্তু সিওপিডির ক্ষেত্রে আলাদা। সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আপনার যদি তার সিওপিডি থাকে সেক্ষেত্রে তার করোনা অ্যাগ্রাভেটেড হওয়ার চান্সেস খুব বেশি থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাজমা পেশেন্ট যাদের তাদের ক্ষেত্রে মোটামুটি যে অ্যাজমা মানেই যে তার যে প্রেসিপিটেটিং করবে বা তার ডিজিজটা সিভিয়ারের দিকে যাবে সেটা নয়। এখনও পর্যন্ত এই ডেটাগুলো এটাই আমাদেরকে সাপোর্ট করছে। যে অ্যাজমা যারা পেশেন্ট তারা খালি অ্যাজমা বলে না, অন্য যারা রেসপিরেটরি ডিস্ট্রেসের পেশেন্ট থাকে তাদের একটা কমন কোয়েশ্চেন থাকে আমাদের ডাক্তারদের কাছে যে তারা কি ভ্যাকসিন নিতে পারবে কি পারবে না। হ্যাঁ, অবশ্যই ভ্যাকসিন নিতে পারবে, কারণ হচ্ছে আমাদের যে ভ্যাকসিন যে টাইপের হয়, আমাদের তো দু টাইপের লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন অ্যান্ড হচ্ছে কোভ্যাক্সিন একটা, কোভিশিল্ড একটা। এই দু রকমের ভ্যাকসিন ইজ সেফ ফর অল টাইপ অফ পেশেন্টস। আমাদের এখন যে গভর্নমেন্ট যে রুলস তাতে তাদের ক্ষেত্রেই বারণ করা যে ল্যাকটেটিং মাদার্স বা ব্রেস্ট ফিডিং মাদার্স, বা কিন্তু এখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে যে স্টাডি যেগুলো বলছে তাদের দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রেও খুব একটা খারাপ কিছু ফল দেখা যাচ্ছে না। যা রিয়াকশান যেগুলো হচ্ছে সেগুলো খুবই মাইনিউট রিয়াকশান হচ্ছে। আচ্ছা, আমরা যেমন অ্যাজমাকে বলি যে এটা হেরিডিটারি বা ইনফেকশিয়াস, অনেকের একটা ধাত থাকে যে তারা ভাবে যে অ্যাজমা হয়তো ইনফেকশিয়াস, সেটা কি বা এটা কি হেরিডিটারি? অ্যাজমা আমি যেটা প্রথমেই বলছিলাম 60 to 70% ক্ষেত্রে হেরিডিটারি হওয়ার চান্সেসটা বেশি হয় আর কি, যেটা কিনা অ্যাটোপিক ইন্ডিভিজুয়ালস বিশেষ করে। অ্যান্ড এটা জিনগত কারণের জন্যই মা বাবার থাকলে সেটা তার ছেলে মেয়ে বা তার পরবর্তী জেনারেশনের ক্ষেত্রে হতে পারে। সেটা যে সবার ক্ষেত্রেই হবে সেটা নয়, 60 to 70% ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তার কারণ হচ্ছে তাদের অ্যালার্জিক রিয়াকশন থাকে, অ্যাটোপিক থাকে তারা। আমরা মানে এরকম যাদের অ্যাজমা পেশেন্ট বা যাদের এরকম যারা বাড়িতে জানে যে তারা নন অ্যাজমেটিক, তারা কি কি প্রিকশনস নিতে পারবে? অবশ্যই তারা যদি অ্যাটোপিক ইন্ডিভিজুয়ালস হয় তাহলে তাদের যাতে যাতে তাদের অ্যালার্জি আছে তাদেরকে আমাদের একটু প্রিভেন্ট করে থাকা, সেগুলো প্রিভেন্ট করা। এটা দেখুন, সমস্ত কিছু খাবার বা কোনো কিছুতে হচ্ছে অ্যালার্জির যে থাকবে তা কোনো মানে নেই। এই জন্য এখন সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট এই টাইপের কিছু টেস্ট করা হয়, স্কিন প্রিক টেস্ট করা হয়। এগুলোর মাধ্যমে কোন কোন কমন অ্যালার্জেনে তাদের অ্যালার্জি আছে সেগুলো জানা যায়, ডিটেক্ট করা যায়। তো আমরা বলি যে সেগুলোকে অ্যাভয়েড করে চলতে কম করে 6 মাস থেকে 1 বছর অ্যাভয়েড করে চলতে বলা হয়। অ্যান্ড কিছু মেডিসিনস দেওয়া হয় যাতে সেটা হচ্ছে সাপ্রেস থাকে। মাস্ট সেল স্টেবিলাইজার বলে কিছু ওষুধ আছে, সেগুলো দেওয়া হয় যাতে তাতে তারা প্রিভেনশন একটু ভালোভাবে থাকে। আচ্ছা, অ্যাজমা তো এমন না যে তারা ওল্ড এজেই এফেক্ট করে, এটা তো বাচ্চাদেরকেও এফেক্ট করতে পারে। অ্যাজমা সবসময় এজ গ্রুপ হচ্ছে কমন দেখা যায় যে চিলড্রেন এজ গ্রুপের ক্ষেত্রে বেশি হয়, অ্যান্ড দেন সেটা অ্যাডাল্টের ক্ষেত্রে সেটা কম। ডেভেলপড কান্ট্রিতে দেখা গেছে যে 10% অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালস আর এফেক্টেড বাই অ্যাজমা অ্যান্ড 15% চিলড্রেন গ্রুপ ইজ এফেক্টেড বাই দ্য অ্যাজমা। বাট যত এজ বাড়তে থাকে তত আমাদের কী হয় যে এয়ারওয়ে ইনফ্লামেশন ক্রনিক্যালি হতে হতে তার রিভার্সিবিলিটির চান্সেসটা কমে যায়। তার ফলে কী হয় যে আমাদের যে অ্যালভিওল এগুলো হাইপার ইনফ্লেটেড হয় অ্যান্ড অ্যাজমা কনভার্টেড টু সিওপিডি, বা একে আরেকটা নাম আছে অ্যাজমা সিওপিডি ওভারল্যাপিং সিনড্রোম, অ্যাকোস বলা হয়। সো যত এজ গ্রুপ বাড়বে সেটা আস্তে আস্তে পিওর অ্যাজমা থাকার থেকে ওটা অ্যাজমার সাথে সাথে সিওপিডিতে কনভার্টেড হওয়ার চান্সেসটা বেশি থাকে। বেড়ে যায়। আচ্ছা, আমরা যে লাইক অ্যাজমা, তা আমরা যে মানে যারা নন অ্যাজমেটিক পেশেন্ট তারা ভাবে কি স্টেরয়েড দিয়ে হয়তো তাদের সারবে, এটা কি সত্যি যে তার খালি সে স্টেরয়েড দিয়ে খাবে নাকি অন্য কোনো ওষুধের মাধ্যম দিয়ে তারা রিলিফ পাবে? অ্যাকচুয়ালি দু রকম ভাবে ট্রিটমেন্ট করা হয়। তার আগে একটু বলে নিই যে অ্যাজমার একটা যেটা টাইপ বলেছিলাম, একটা অ্যাটোপিক ইন্ডিভিজুয়ালস, একটা নন অ্যাটোপিক ইন্ডিভিজুয়ালস। এটা হলো কোন কোন টাইপের পেশেন্টের ক্ষেত্রে হতে পারে তার উপর বেস করে এটা হচ্ছে ডিভিশন করা হয়। আর এক টাইপের যেটা ভাগ করা হয় সেটা হচ্ছে সিমটমসের উপর বেস করে। সিমটমসের উপর ভাগ করা হয় মাইল্ড ইন্টারমিটেন্ট, মাইল্ড পারসিস্টেন্ট, মডারেট পারসিস্টেন্ট অ্যান্ড সিভিয়ার পারসিস্টেন্ট, অ্যান্ড আরেকটা গ্রুপ করা যেতে পারে ভেরি সিভিয়ার পারসিস্টেন্ট। সো এই ট্রিটমেন্টটা হচ্ছে ডিপেন্ড করা হয় যে পেশেন্ট কোন গ্রুপের, তার উপর বেস করে হচ্ছে ট্রিটমেন্টটা করা হয়। মেইনলি দু টাইপের ট্রিটমেন্ট করা হয়, একটা হচ্ছে ব্রঙ্কোডাইলেটার্স আর একটা হচ্ছে ডিজিজ কনভার্টিং মেডিসিনস। Bronchodilators is the main treatment for any type of asthma or any acute exacerbation of asthma. এই যে আমাদের এখানে যেটা আমি বললাম ব্রঙ্কোডাইলেটার্স কিন্তু মেইনলি আমাদের ইউজ করা হয় হচ্ছে শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটার বিটা 2 অ্যাগনিস্ট। এটাই কিন্তু অ্যাকিউট এক্সারবেশনের ক্ষেত্রে আমাদের এটা মেইন ট্রিটমেন্ট। অ্যান্ড এই যে ডিজিজ কনভার্টিং এটার ক্ষেত্রে আমাদের স্টেরয়েড, ওরাল স্টেরয়েড, আইসিএস মানে ইনহেল কর্টিকোস্টেরয়েড, অ্যান্ড এর সাথে আমি যেগুলো বলছিলাম যে মাস্ট সেল স্টেবিলাইজার এগুলো দেওয়া হয়, বা থিওফাইলিন ডেরিভেটিভস এই টাইপের ড্রাগস কিছু দেওয়া হয়।
মানে আমাদের যেটা ধারণা থাকে যে স্টেরয়েডের মাধ্যমে এটা কিওর হবে, এমন কোনো ব্যাপার তাহলে নয়। স্টেরয়েডের মাধ্যমে কিওর হওয়ার ব্যাপার নয়। জেনারেলি স্টেরয়েড যেটা কি করে যে ইনফ্লামেশনটাকে কমিয়ে রাখে, কিন্তু আপনি যদি লং টার্মে স্টেরয়েড নেন অনেক দিন ধরে, সেক্ষেত্রে তার অনেক সাইড এফেক্টস আছে। কিন্তু ওই জন্যই মেইন এখন যেটা এসছে ইনহেল কর্টিকোস্টেরয়েডস। ইনহেলেশনের মাধ্যমে কী হয়, সুবিধা কি অ্যাডভান্টেজ, আমাদের হচ্ছে ডিরেক্ট ওটা আমরা যখন মুখের মাধ্যমে নিই ওটা লাংসেই ম্যাক্সিমামটাই যায়। আপনি যদি একটা ট্যাবলেট খান, সেই ট্যাবলেটে কী হচ্ছে, সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে আপনার প্রতিটা শরীরের প্রতিটা অর্গানে পৌঁছাচ্ছে, বাট ইনহেল কর্টিকোস্টেরয়েড ওটা ডিরেক্ট লাংসে যাচ্ছে, তার সাইড এফেক্টটা কম হচ্ছে অ্যান্ড তার এফেক্টিভিটি বেশি হচ্ছে। আচ্ছা, আর যেটা আমরা নর্মালি যেটা দেখি যে অ্যাজমা পেশেন্ট যারা ব্রিদিং প্রবলেম নিয়ে আমাদের ওপিডিতে আসে, তাদের ইনভেস্টিগেশনস বা কী আমরা পরীক্ষা করব যাতে আমরা ওনাদেরকে বলতে পারি যে না আপনার এটা অ্যাজমাই হচ্ছে, এটা অন্য কিছু ভয়ের কিছু নেই? সেটা নাম্বার ওয়ান, হিস্ট্রি একটা ইম্পর্টেন্ট। আমরা মেডিকেল ইয়েতে আমরা ছাত্রাবস্থাতে শিখেছি হিস্ট্রি 50% আমাদেরকে ডায়াগনোসিসের দিকে নিয়ে যায়। সো নাম্বার ওয়ান হিস্ট্রি। নাম্বার টু তার ফিজিক্যাল এক্সামিনেশন, চেস্টে তার হুইচ কিছু আছে নাকি। অনেক সময় হয় অ্যাজমা, যেহেতু আমি বলেছি যে ইটস এ রিভার্সেবল, সো ইন্টারমিডিয়েন্ট ফেজে পেশেন্ট আসলো, মানে পেশেন্টের হয়তো 1 মাস আগে তার একটা অ্যাজমাটিক এপিসোড হয়েছিল, এখন পেশেন্ট নর্মাল আছে। সো ওই টাইমটা আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করলে কিন্তু কিছু নাও পেতে পারি। চেস্টে যে ফাইন্ডিংসগুলো পাওয়া যায়, একটা রংকাই পাওয়া যেতে পারে, বা অন্য একটা ইনফেকশনের জন্য যদি তার হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে ক্রেপস কিছু ফাইন্ডিংস পাওয়া যেতে পারে। সেগুলো কিন্তু যদি পেশেন্ট এমন সময় আসে যখন কিনা তার ওই সিমটমসগুলো নেই, সেই সময় কিন্তু ফিজিক্যাল ফাইন্ডিংস আমাদের কাছে নর্মাল আসতে পারে। সো সেক্ষেত্রে নাম্বার ওয়ান আমাকে হিস্ট্রি নিতে হবে, তার ক্ষেত্রে পরে হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, আর তার সাথে কিছু টেস্ট করা হয়। টেস্ট যেমন হচ্ছে কিছু ব্লাড টেস্ট, যেমন হচ্ছে IgE, আমরা দেখি IgE লেভেল বেশি আছে কিনা। এটা মেইনলি কিন্তু অ্যাটোপিক ইন্ডিভিজুয়ালসদের ক্ষেত্রে বেশি থাকে, নন অ্যাটোপিকের ক্ষেত্রে কিন্তু থাকে না। এছাড়া যেটা আরেকটা যেটা করা হয় পালমোনারি ফাংশন টেস্ট, PFT এটা করা হয়। পালমোনারি ফাংশন টেস্টের মাধ্যমে তার FEV1 কত, তার FEV1 বাই FVC রেশিও কী আছে, অ্যান্ড সে তার বঙ্কোডাইলেটর রেসপন্সিবল কিনা, এগুলো সব বোঝে যায়। সেটা দেখে তাহলে আমরা ওনাকে বলতে পারবো যে না উনি অ্যাজমেটিক পেশেন্ট। এইগুলোর উপর বেস করে আমরা না, অনেকের একটা ধারণা থাকে যে আমার অন্য কোনো শ্বাসের প্রবলেম হচ্ছে, যেটা COPDও হতে পারে, কারণ অনেকে তো ডায়াগনোস মানে করতে পারে না বাড়িতে বসে। যেটা হচ্ছে COPD অ্যান্ড অ্যাজমা, যদি এজেড পেশেন্টদের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে ডিফারেন্সিয়েট করাটা একটু মুশকিল হয়ে পড়ে। সো সেগুলো সমস্ত কিছুই আমি আপনাকে বললাম প্রথমে, যে হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড এই কিছু যে টেস্ট, এইগুলো সামেশন করেই আমরা মোটামুটি ডায়াগনোসিস করতে পারি যে এটা অ্যাজমা না COPD। আচ্ছা, তো আমরা তাহলে মোটামুটি এটা কনক্লুশনে এলাম যে আমরা অ্যাজমা যদি কোনো পেশেন্ট বাড়িতে থাকে, এই কোভিডের সময় আমরা তাকে ভালোভাবে প্রিকশন বাড়িতে নিয়েও থাকতে পারি। এমন না যে আমাদেরকে সবসময় হসপিটালে অ্যারাইভ হতে হবে। হসপিটালে অ্যারাইভ তখনই হতে হবে যদি তার অক্সিজেনের রিকোয়ারমেন্ট বেড়ে যায়, হ্যাঁ, তার হচ্ছে কোনো নতুন করে কোনো সিমটম অনসেট হলো, কোনো ফিভার আসছে, কাপ আসছে, যেটা কিনা পুরুলেন্ট স্পুটাম, সেগুলো ইন্ডিকেট করে কি তার নতুন করে কোনো ইনফেকশন হয়েছে, অ্যান্ড তার স্যাচুরেশন ড্রপ করছে, এইগুলো ইন্ডিকেট করে যে তার হসপিটালাইজেশন দরকার। না হলে যার যেটা ইনহেল কর্টিকোস্টেরয়েড এগুলো আছে সেগুলো রেগুলার বেসিসে ডক্টরের যেমন অ্যাডভাইস, সেই অ্যাডভাইস অনুযায়ী তাকে ফলো করে চলতে হবে। রেগুলার ফলো আপটা করলে OPD বেসিসে তাহলে সুবিধা হবে, তাহলেই সে পেশেন্ট সুস্থ থাকে। তো আপাতত আমরা এটাতেই জানতে পারলাম। আরেকটা যেটা হচ্ছে কি অ্যাজমা পেশেন্টের খালি শ্বাসকষ্টই যে হবে তার সঙ্গে কোনো কার্ডিওভ্যাসকুলার বা কোনো অন্য আদার সিমটমসকেও কি দেখা যায়? থাকতে পারে। কোনো পেশেন্টের যদি একটা কোমরবিডিটি না থাকে, যদি মাল্টিপল কোমরবিডিটি থাকে, হয়তো একটা পেশেন্ট ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্ট, অ্যাজ এ নোন কেস অফ অ্যাজমা, তো তার ক্ষেত্রে একটা কনফিউশনাল হয় যে সে তখন ভাবে যে যখন তার শ্বাসকষ্টটা বাড়ছে তখন তার সেটা হার্ট ফেইলিয়ারের দিকে যাচ্ছে না পেশেন্টের হচ্ছে অ্যাকুট এক্সারবেশন অ্যাজমার জন্য হচ্ছে, সেগুলো তো পেশেন্টের পক্ষে নিজের পক্ষে বোঝা সম্ভব না। সেটা হচ্ছে ডক্টরের পরামর্শ নিতে হবে, ডক্টরের পরামর্শ নিয়ে ডক্টর যেভাবে বলবে সেভাবে চলতে হবে, ফলো আপ করতে হবে। যদি বেশি অসুবিধা হয় সেক্ষেত্রে তো অবশ্যই ভর্তি হতে হবে, সময় নষ্ট না করে। এখন যা অবস্থা হয়েছে সেটাতে আমরা মানে আপাতত আমরা যেটা বলবো দ্যাট ইজ স্যানিটাইজ yourself, wear mask, have safety measures, stay home for us as we stay at work for you. Thank you, sir.